সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। আজ আমি দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের ৮.৪-এর বহু নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এই অষ্টম অধ্যায় ৮.৪-এর মধ্যে যেগুলো জানার প্রয়োজন, শুধু ৮.৪ নয়, পুরো অষ্টম অধ্যায়ে জানার প্রয়োজন। এই বিষয়গুলো জানলে তুমি সহজেই বুঝতে পারবা, এই অবজেক্টিভের উত্তরগুলো দিতে পারবা। তো আমরা কি জানি, এই বেসিকগুলো মাথায় না থাকলে তুমি কিছুতেই জ্যামিতি বহু নির্বাচনী প্রশ্ন দিতে পারবে না। যেমন অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। দেখো, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ ব্যাসের সাপেক্ষে হয়, সেই হিসাবে আমরা জানি ব্যাসের সাপেক্ষে 90 ডিগ্রি হয় কোণটা। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্ত কোণের দ্বিগুণ, অথবা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটাও তোমাদের প্রয়োজন লাগবে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। আবার বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। এটা ৮.৪-এর থিওরাম। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটাও তোমাদের জানা দরকার। পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি, এগুলো আমরা ক্লাস 7-এই শিখেছি। সম্পূরক কোণের সমষ্টি 180 ডিগ্রি। দেখো, আজকে এই বিষয়বস্তুর উপর আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন সলিউশন করব। দেখো, আমরা শুরুতেই লিখি, একটা বৃত্ত এঁকে নেই। কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বহিস্থ বিন্দু একটা পি নিলাম। পি নেওয়ার ফলে দুইটি স্পর্শক আঁকো তুমি। এই যে দুইটা স্পর্শক পি এ পি বি, দুইটা স্পর্শক আঁকলাম। আঁকার ফলে এখন আবার ব্যাসার্ধগুলি যোগ করো। এখন দেখো, এখানের মধ্যে আমাদের কয়েকটা প্রশ্ন দেখতে পারি। যেমন এখানে আছে 55 ডিগ্রি, এই মানটা দেওয়া আছে 55 ডিগ্রি। এখন আমার থেকে বলছে যে, এখানে প্রশ্ন বলছে অ্যাঙ্গেল এ ও বি হোয়াট। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ ও পিবি দুইটি স্পর্শক, দুইটা স্পর্শক হলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু কত। তাহলে আসো আমরা অ্যাঙ্গেল এ ও বি কোণ, তাহলে দেখো এখানে পি এ পি বি দুইটা স্পর্শক। আবার আমরা জানি যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজের মতো হয়। এই বিপরীত কোণ দুইটা মিলিয়ে 180 ডিগ্রি, আবার এই দুইটা মিলিয়ে 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাইলে এখানে আছে কত? 55 ডিগ্রি। তাইলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের দুইটি কোণের বিপরীত দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই যে দেখো, স্যার এখানে লিখে ফেলছি কোথায় বৃত্তস্থ কোণের দেওয়া আছে। দেখো, যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো দেখো, এখানে দেওয়া আছে তোমার 55, তাইলে 180 মাইনাস 55, তাইলে কত হয়? 135 ডিগ্রি। কারণ এটা তখন এই দুইটা মিলিয়ে তো হবে 180। তাইলে এখানে এটা তো আমরা জানি না, এটা আমাদেরকে হোয়াট বলছে, এটা কত। তাইলে আমরা 180, দুইটা মিলিয়ে যেহেতু 180, তাইলে আমরা 180 থেকে বিয়োগ করলাম যে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু, এই যে আমাদের অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 180, দোনোটা জানি আমরা টোটাল। তাইলে 180 মাইনাস এটা দেওয়া আছে, তাইলে 135 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। কারণ 180 থেকে 55 গেলে 125 ডিগ্রি।
তাহলে দেখো এটা আমরা দেখলাম 125 ডিগ্রি হলো। এখানে আরেকটা প্রশ্ন দেখতে বলতে পারে যে অ্যাঙ্গেল পি এ ইউ বা অ্যাঙ্গেল ইউ এ পি ইকুয়াল টু হোয়াট? এই 2 নম্বরের প্রশ্ন দিলাম, এটা 1 নম্বরে দিলাম, এটা দিলাম 2 নম্বর। দেখো অ্যাঙ্গেল এউপি কত? তাহলে আমরা এটা কিন্তু আমরা জানি যে এউপি কত। এখন কিভাবে বাইর করব? আমরা এটা জানি ব্যাসার্ধ, আর এটা জানি পি এ জানি স্পর্শক, আর ইউ এ জানি ব্যাসার্ধ। তা আমরা একটা থিওরি জানি যে স্পর্শকামী ব্যাসার্ধ সমকোণ সৃষ্টি করে। দেখো এখানে আছে স্পর্শকামী ব্যাসার্ধের উপর লম্ব মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে অ্যাঙ্গেল, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো অ্যাঙ্গেল ইউএপি ইকুয়াল টু 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। ঠিক তদ্রূপ আবার আরেকটা বলা যায়, 3 নম্বরে আরেকটা বলা যায় যে অ্যাঙ্গেল ইউবিপি ইকুয়াল টু হোয়াট? আবার অ্যাঙ্গেল ইউবিপি যেমন 2 নম্বরে যেমন অ্যাঙ্গেল ইউএপি 90 ডিগ্রি, তেমনি অ্যাঙ্গেল ইউবিপি ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ পিবি স্পর্শক, ইউবি স্পর্শকামী ব্যাসার্ধ, স্পর্শকামী ব্যাসার্ধ সমকোণ সৃষ্টি করে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, তো 90 90 180, আর এখানে যদি 55 হয় তাহলে এখানে হয় 125 ডিগ্রি। দেখো 155 আর 25 180, 90 90 180। আশা করি সঠিকভাবে বুঝতে পারছো। ঠিক আছে, দুইটি বৃত্তে দেখো, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? দেখো প্রশ্নটা কি বলছি স্যারে, দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শ আঁকা সম্ভব? তাইলে আমরা দেখি কিভাবে হয়, কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। তা আসো আমরা দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব। এই যে বিন্দুটা না দিলে কিন্তু বৃত্ত হবে না। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এই যে সাধারণ স্পর্শক হলো, আমরা জানি যে বৃত্তের একই পাশে একটি সরলরেখা থাকবে, সরলরেখার একই পাশে বৃত্ত দুইটা অবস্থান করবে, সেটি হলো সাধারণ স্পর্শক। আর স্পর্শক আবার 2 ধরনের, সাধারণ স্পর্শক, তির্যক স্পর্শক। ঠিক আছে, তির্যক স্পর্শক হলো বৃত্তের 2 পাশে, একটা এক পাশে থাকবে আর একটা বৃত্ত থাকবে অপর পাশে। তো এবার দেখো এই দুইটা বৃত্ত আঁকলাম, এ এবং বি বিন্দু, এ বি একটা সরলরেখা দিলাম, এটা একটা চিত্র, একটা এইভাবে একটা স্পর্শক আঁকা যায়, কারণ এ বি একটা স্পর্শক এই বৃত্তের এই বৃত্তের। ঠিক আছে, তারপর আসো আরেকটা আঁকি। আমাকে বলছে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। সরল বলে নাই, এখন সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক 2 ধরনের আমরা জানি, সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক। 2 পাশেই দিতে পারবো, এইটাও আঁকা যায়। ঠিক আছে, এইটাও রাইট, তাইলে 2 ভাবে হয়ে গেল। তারপর আমরা দিতে পারি এইটাও হইতে পারে।
এটা একটা স্পর্শক, এবি স্পর্শক, পি বিন্দুতে স্পর্শ করছে, দুইটারই এবি পি বিন্দুতে স্পর্শ করছে। তারপর আমরা একই পাশে স্পর্শ করছে, আবার দুই পাশেও দেখাইতে পারি। তাহলে দেখা গেল যে আমরা স্কয়ার ভাবে সাধারণ স্পর্শক আঁকতে পারি, এক ভাগ, দুই ভাবে, তিন ভাবে, চার ভাবে। তাইলে কয় ভাবে? চার ভাবে, চার ভাগে আঁকা সম্ভব। সবাই কি বুঝতে পারছো? চার ভাবে কিভাবে? এইভাবে আঁকা যায়, এইভাবে আঁকা যায়, এইভাবে আঁকা যায়, এইভাবে আঁকা যায়। তাহলে যে দুইটা বৃত্তে সর্বোচ্চ সাধারণ স্পর্শক চার ভাবে আঁকা যায়। আমি চার ভাবে কিভাবে আঁকা যায় এগুলো দেখাই দেব, আশা করি বুঝতে পারছো। দেখো, তাহলে আমার প্রশ্ন দেখো, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে? তো আমরা এই ধরনের বলছি, এখানে আছে বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান। তাহলে এখানেই উত্তর পাওয়া যায়, এই থিওরিটা বুঝলেই বোঝা যায় যে দুইটি স্পর্শক। তাহলে এখন আমি এই চিত্রটা এঁকে ফেললাম যে বহিস্থ কেন্দ্রস্থ একটা বৃত্ত দিলাম, তারপরে বহিস্থ একটা বিন্দু পি দিলাম, পি এ পি বি দুইটা স্পর্শক আঁকা যায়, অন্য কিছু আঁকা যায় না। ঠিক আছে, বুঝতে পারছি? তো দুইটি স্পর্শক, কয়টি? দুইটি স্পর্শক। তারপরে দেখো, বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? দেখো কি বললাম, যে বৃত্তের কোন একটি বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব। তাহলে কোন একটা বিন্দুতে, এই যে একটা আমরা বৃত্ত নিলাম, স্পর্শক যে কোনো একটা বিন্দুতে কয়টা স্পর্শক আঁকা যায়? দেখো, বৃত্তটার একটা বিন্দু ধরলাম পি, তাহলে কয়টা স্পর্শক আঁকা যায় গেল? পি একটা বিন্দু নিলাম, বৃত্তের উপরে পি একটা বিন্দু নিলাম, তারপর এভাবে একটা সরলরেখা টানলাম, তাহলে একটি স্পর্শক আঁকা যায়। তাহলে কয়টি স্পর্শক আঁকা সম্ভব? একটি স্পর্শক আঁকা সম্ভব। ঠিক আছে, বুঝতে পারছি না? তারপরে দেখো, তাহলে দেখো, দুইটি বৃত্তে পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুইটির মধ্যে সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা সম্ভব? এভাবে বিভিন্ন ধরনের তোমাদের থেকে প্রশ্ন দেখতে পারে, তার কারণে আমরা বিভিন্ন সিস্টেমে আমাদের শিখতে হবে। তাহলে দেখো, আমরা দুইটা বৃত্ত এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত একটা নিলাম, আর একটা নেই বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। আবার দুইটা স্পর্শক এখানেও, এইটা একটা স্পর্শক আঁকা যায়, এক্স ওয়াই একটা স্পর্শক, কারণ দুইটাই স্পর্শ করেছে এখানে। ঠিক আছে, আবার এই দিকটা দেখো,
এদিক দিয়ে আবার আমরা বলতে পারি MN। তাহলে দুইটি স্পর্শক আঁকা হয়ে গেল। আবার এইভাবেও একটা স্পর্শক আঁকা যায় না, ঠিক আছে, PQ। তাহলে কয়টা স্পর্শক আঁকা গেল দেখো, আমরা দুইটা বৃত্ত আঁকলাম। দুইটা বৃত্তের মধ্যে এটা একটা সাধারণ স্পর্শক আঁকলাম XY MN, আবার PQ। তিনটা স্পর্শক আঁকা সম্ভব। কয়টা? তিনটি স্পর্শক। কয়টি স্পর্শক? তিনটি স্পর্শক। উত্তর হবে তিনটি স্পর্শক। আমরা বুঝতেও পারলাম তিনটি স্পর্শক কিভাবে আঁকা যায়, ঠিক আছে। দেখো এখানে দেখো, এই প্রশ্নটা বোঝার প্রয়োজন আছে। কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বহিস্থ বিন্দু P থেকে PAPB দুইটি স্পর্শক আঁকলাম। অ্যাঙ্গেল PAB ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে এই অংশটার মান 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা কিন্তু জানি স্পর্শক স্পর্শকামী ব্যাসার্ধ সমকোণ সৃষ্টি করে। তাহলে অ্যাঙ্গেল OAP জানি আমরা, অ্যাঙ্গেল OAP জানি কত? 90 ডিগ্রি, তাই না? এটা আমরা জানি, কারণ এটা ব্যাসার্ধ, এটা স্পর্শক, স্পর্শক ব্যাসার্ধ সমকোণ সৃষ্টি করে। তদ্রূপ এই দিকেও 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার এখন এই মানটা কত হইতে পারে? এই অংশটা OAB টা, অ্যাঙ্গেল OAB এই অংশটা হবে টোটাল, যেহেতু পুরাটা তোমার 90 ডিগ্রি, এই পুরাটা 90 ডিগ্রি, আর এই পুরাটা 90 ডিগ্রি, কিন্তু এখানে দেওয়া আছে তোমার শুধু এই অংশটা 30 ডিগ্রি। তাইলে 90 থেকে 30 বাদ গেলে থাকে কত? 30 বাদ গেলে 60 ডিগ্রি থাকে, 60 ডিগ্রি। তাইলে এই অংশটা হইলো তোমার 60 ডিগ্রি, ঠিক আছে। তদ্রূপ এই অংশটা 60 ডিগ্রি, কারণ এটা যেহেতু 60, এইদিকে তো 60 হবে। 60 হলে, আর এখানে দেখো আরেকটা জিনিস বোঝার ব্যাপার আছে। OA সমান OB, OA সমান OB, অর্থাৎ এখানে OA সমান OB তোমার সমদ্বিবাহু ত্রিভুজের, এখানে অ্যাঙ্গেল ত্রিভুজ OAB একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাইলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের তোমার এখানেও 60 ডিগ্রি হইছে, তদ্রূপ এটাও 60 ডিগ্রি হবে। যেহেতু এটাও 90 ডিগ্রির হিসাব মতে 60 হওয়ার কথা। তাহলে OA সমান OB, তাইলে বাহু দুইটা সমান হলে কোণ দুইটা সমান হয়। এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তো এখন আসো, আমাদের বলছে এই কোণটার মান কত। তাইলে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি। তাইলে অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই কোণটা আর এই কোণটা বাদ যাবে, সাইডে সাইডে 120 বাদ গেলে কত থাকে? 100। তাইলে 60 ডিগ্রি নাকি? 60 ডিগ্রি। সবাই কি বুঝতে পারছো না বুঝি নাই? তাহলে আমরা জানি OA তোমার ব্যাসার্ধ আর PA স্পর্শক, স্পর্শক স্পর্শকামী ব্যাসার্ধ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, তাই না? তা আমাকে দিয়ে দিছে শুধু এটার মান, এটার মান হলো তোমার 30 ডিগ্রি। তাইলে 90 তে এখান থেকে এই পর্যন্ত জানি 90 তে 30 চলে গেলে হয় 60। তদ্রূপ একইভাবে এদিকেও হবে, এখান থেকে এই পর্যন্ত 90, তাহলে এই জায়গাটা হবে 60 ডিগ্রি, একই ধরনের। তাহলে আবার OA সমান এই বাহুটা সমান এই বাহুটা, কারণ আমরা এখানে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের কোন আমরা জানি, কোন ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তার বিপরীত কোণ দ্বয় সমান হয়। তাহলে এটা 60, এটাও 60, সেই হিসাবে, ঠিক আছে। তাইলে এবার আসো, আমার বলছে অ্যাঙ্গেল AOB হোয়াট, তাইলে এই কোণটা আমার থেকে ফাইন্ড আউট করতে বলছে। তাইলে আমরা আবার জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাইলে অ্যাঙ্গেল AOB হবে 180 থেকে এই 60 শেড বাদ দিয়ে দিলে 60 শেডে 120 বাদ দিলে কত হয় 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, দেখো 60 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, দেখো 60 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তে পরস্পর অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে এখানে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের ব্যাসও দেওয়া থাকতে পারে, ব্যাস দেওয়া থাকলে তাকে অর্ধেক করে নিবে। তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 5, তাহলে 5 দিয়ে আমরা এই অংশটা অঙ্কন করলাম যে এই পর্যন্ত 5 ব্যাসার্ধটা। তারপরে আরেকটা বৃত্ত অঙ্কন করলাম 4, তাহলে 4 এই যে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এই ছোট বৃত্তটার ব্যাসার্ধ এটা 4 আর বড় বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে 5 বিয়োগ 4 তাহলে 1 সেন্টিমিটার, তাহলে কত হবে 1 সেন্টিমিটার। বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, এবার দেখো চিত্রের আলোকে একটি বহু সমাপ্তির প্রশ্ন দেখো। এই চিত্রটা দেখো, এ ও বি একই সরলরেখা অবস্থান করে, এটা একটা প্রমাণ আছে। একই সরলরেখা অবস্থান করে চিত্রে এ ও বি, কারণ একটি দুটি বৃত্ত বহিঃস্পর্শ করছে এবং অভিন্নতে বহিঃস্পর্শ করছে, আবার একান্তষ্টি বৃত্ত আবার একটা বিকেন্দ্রষ্টি বৃত্ত। তাহলে দেখা যায় এটা প্রমাণ করে আমরা পেয়েছি যে তোমার একই সরলরেখা অবস্থান করে অ্যাঙ্গেল এ ও বি, এটা একটা উপপাদ্য, এটা সঠিক কথাটা। তারপরে দেখো অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু অ্যাঙ্গেল BOP, অ্যাঙ্গেল AOP হবে অ্যাঙ্গেল AOP অ্যাঙ্গেল AOP এইদিকে তো দেখো এটা স্পর্শক, এটা স্পর্শকের ব্যাসার্ধ, এইদিকে তোমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক তদ্রূপ এইদিকেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কারণ আমরা জানি স্পর্শকামী ব্যাসার্ধ সমকোণ সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এটাও সঠিক, এইটাও সঠিক। তারপরে দেখো PQ স্পর্শকটা, আবার একটা স্পর্শক আছে সাধারণ স্পর্শক, PQ স্পর্শক AB এর উপর লম্ব। ঠিক আছে, যেহেতু সমকোণ সৃষ্টি করে তাই তো অবশ্যই লম্ব। বুঝতে পারছো? তাইলে এক বলছে প্রশ্ন নিচের কোনটি সঠিক, কোনগুলি সঠিক, কোনগুলো সঠিক, সবগুলি সঠিক। তাহলে 1 2 ও 3 এই তিনটাই সঠিক, তিনটাই সঠিক। ঠিক আছে, 1 2 3 তিনটা আইটেমই সঠিক। ঠিক আছে, তোমরা ভালো করে অবজেক্টিভ গুলো ভালো করে ফলো আপ করো, আশা করি ভালো থাকবে, ভালো করে পড়বে। এই বলে আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।